আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। চিঙ্কুবাম পিনাকি ভট্টের প্রতিবেশী আমাদের রাশের হায়দার সাহেব এবং সেই সাথে আমজনতার দর্শক আমার আপনাকে শুভেচ্ছা। আমি তাহলে একটা ছড়া দিয়ে শুরু করি। এটা আমি 3 ঘন্টা আগে লিখেছি, যখন আপনি আমাকে পাঠাইছিলেন একটা শিরোনাম লিখেছে আজকে এই বিষয়ে, তখন একটা ছড়া লিখেছিলাম, আপনার কথা আগে মনে করি। লিখেছি, ঢাকায় যারা পেয়ারা পাখি ভাবির পোলা, দিল্লিতে তারা হয়ে গেল আর শোলা। নরেন্দ্র মোদীকে ভোটে যায় না হারানো, তাই ভারতের চিঙ্কুবামেরা করে জল ঘোলা। আর কংগ্রেস সপা নামের মুসলিম লীগারদের এত গোস্বা নয় বউর মতো গাল ফোলা। বুঝতে পারছেন? এখন সবচেয়ে বড় কথা হইলো যে বেগানা সাদিমে আব্দুল্লাহ দিওয়ানা। কেন বললাম কথাটা? কারণ হইলো ভারতের লোকের যত না চিন্তা দিল্লিতে কি হইতাছে, তার চাই বেশি চিন্তা হইলো বাংলাদেশের এই যে আমাদের ভাবির পোলাদের। এরা তো এর আগে তেহরানের খমিনিরে বাঁচায় ফেলাইছে, কোনো কিছুই ঘটেনি ওইখানে, সব জিতে গেছে, ইরান জিতে গেছে। তারপরে আপনার তারা গাজাতে হামাসদের জিতায় ফেলাইছে। তারপরে এখন এখন দিল্লিতে মোটামুটি নরেন্দ্র মোদী চলে গেছে, ইউনুসের ক্ষমতায় বসাবে, এরকম একটা ভাব আমাদের বাংলাদেশের বাংলা মিডিয়াতে এরকম নিউজ, আর বাংলাদেশের জনগণ এইভাবে ভাবতেছে বেশিরভাগ। আর তার চেয়ে বড় কথা, মানে বন্যা আসলে যেমন বড় মাছের সাথে দাঁড় কিনে চেলা তিতপুটি পাবদা বেশি ফালায়, বাংলাদেশের বামপন্থীরা তার চেয়ে বেশি ফালা দিয়েছে। মনে হয় হায় হায় হায়, এই আনু মোহাম্মদের দৃক শহীদুলের সিংকু বামদের নিয়ে মনে হয় যে ক্ষমতায় বসায় দিয়েছে, এরকম মনে হইতেছে। দিল্লিতে চলে গেছে তাদের ভাবখানা এমন। শোনেন আপনাকে বলি, আপনি বললেন না এটা ঐতিহাসিক, মানে বিশাল করে ফেলছে। ভাই আপনাদের তো ভুলে গেছেন তাহলে, গুরগাঁয়ে যে মাসের পর মাস পাঞ্জাব থেকে লাখ লাখ কৃষক এসে পুরো ভারত অচল করে দিয়েছে। তারপরে দিল্লির শাহিনবাগে ভারতের যত টুকরো গ্যাং বামপন্থী কংগ্রেস এই সব আজকে যাতে দেখতেছেন, সবগুলো মেয়ে সেখানে মাসের পর মাস থেকেছিল। কি হয়েছে তাতে? বরং পরের বার আরো ক্ষমতায় আসছে বিজেপি। এইবার এই যে ফালাফালি লাফালাফি কুদাকুদি করতেছে না আমার দিল্লির ভাবির পোলারা, তাই না? এইবারে দেখবেন 29 সালে, আমি জানি আমার সাথে অনেকে এই ব্যাপারে দ্বিমত হবে, 29 সালে দেখবেন এই কারণে নরেন্দ্র মোদী সিট আরো 20টা বেশি পাবে। এটা আপনি আজকে এই ডেটে লিখে রাখেন, আজকের এই তারিখ দিয়ে আপনার ডায়েরি খাতে লিখে রাখেন। ঠিক আগামী 29 সালের যখন নির্বাচন হবে, যদি আমি শেখ বেঁচে থাকি, এইখানে এই হায়দার সাহেব আপনি এইখানে এইভাবে কথা বলবো, তারিখটা দিয়ে লিখে রাখবেন, আর ভিডিও তো থাকবেই। 29 সালে শুধু আন্দোলন করার কারণে, এই যে আমার দিল্লিতে যে ফালাফালি করতে, এরা কেন আন্দোলন করতে জানেন? ভারত এই যে এই কেবলই বলতেছিলাম, এফসি আর এরকম একটা অ্যাক্ট এনেছে, যে অ্যাক্টে, জি জি জি, যে অ্যাক্টের কারণে এনজিওদের মানে ইয়ে বদবায়ু দেওয়া বন্ধ হয়ে গেছে। এনজিও যারা করে, বাংলাদেশের এনজিও তো করলা, বাংলাদেশের মৌলবী আর এনজিওদের তো কেউ কিছু বলে না, তাই না? কিন্তু ভারতে তো ওই সুযোগ নাই। ভারতে এইখানে কেন আর এরকম করতেছে আমাকে বলুন। এদের 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 রাগ করার কারণ, এদের মূল দুঃখটা কোথায়, এদের ব্যথাটা কোথায়, এটাকে আপনার জানতে হবে যে কেন এটা এরা করতেছে, এদের রাগটা কি। এখানে খুব সম্ভবত এটার নাম হলো FRCS, একটু আগে কি আমি ভুলে গেছি। আচ্ছা এক সেকেন্ড বলতেছি, এটা কি কারণে এরা এই আন্দোলনটা কেন চাঙ্গা হইলো, হোয়াই। কারণটা হইলো, এই আন্দোলন চাঙ্গা হওয়ার কারণ হইলো আপনার, এই আন্দোলন চাঙ্গা হওয়ার কারণ হইলো FCRA, মনে হয়েছে FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট। এই একটা মূলত 1976 সালে, তখন ক্ষমতা কে? 1976 সালে ভারতের ক্ষমতা কে? 1976 সালে ভারতের ক্ষমতায় নিশ্চয়ই নরেন্দ্র মোদী ছিল না। এটা হলো 1976 সালের আইন। সে আইনটা আবার রিভাইজ করেছে পরে, সে আইনটা ওই আইনটাকে সালে নতুন করে কার্যকর করেছে FCRA। পরবর্তীতে 2010 সালে এতে একাধিক সংশোধনী এনেছে। 2010 সালে কে ক্ষমতায়? নিশ্চয়ই বিজেপি না, RSS না, নরেন্দ্র মোদী না, অমিত শাহ না। এটাই তারা এখন এই 2026 এসে সেটা রিভাইজ করেছে। এই আইনটাকে তারা প্রয়োগ করার চেষ্টা করেছে। এইখানেই তাদের পেটের ব্যথা শুরু হয়ে গেছে, ডায়রিয়া শুরু হয়ে গেছে। ভারতের চিঙ্কুবাম, ভারতের মুসলিম লীগার, ভারতের সপা, ভারতের মানে সমাজবাদী পার্টি, ভারতের কংগ্রেস, মানে যত ফেলটু আছে, মানে যারা নরেন্দ্র মোদীর কাছে গেলে জামানত হারায়। 544টা আসনের মধ্যে বামেরা কয়টা পেয়েছে ভারত আমাকে বলেন? সর্বোচ্চ 5টা, এর উপরে তো নয়, বরং কম আছে। সংসদীয় লোকসভা আসনের কথা বলতেছি। তো এদের মুরদে কোলাইতেছে না নির্বাচনে নরেন্দ্র মোদীকে ফেল করাইতে।
সপার মুরদে কলাইতেছে না এই যোগী আদিত্যনাথকে তার উত্তরপ্রদেশ থেকে তাড়াইতে। এমনকি ওই যে আরেকটা মাফলার ম্যান আছে না, আরেক বাটপার নাম দিয়ে আসলো হইলো যে এই যে দুর্নীতি মুক্ত বইলে আসে নিজে দুর্নীতিবাজ, দিল্লিতে আইসা ওই যে নিরপেক্ষ আন্দোলন করতে এসে দিল্লিতে মাফলার ম্যান কেজরিওয়াল মন্ত্রী হয়ে গেল, মুখ্যমন্ত্রী। তাকেও এখন মোটামুটি পাবলিক তো কিক আউট করে দিয়েছে, পাগল হয়ে গেছে। এখন সবার মাথায় তো কিরা, মমতা ব্যানার্জির মাথায় সদ্য কিরা লাগছে, পোকা লাগছে। এর আগে মাফলার ম্যান আউট, তার আগে সপা তো গেয়া ভার্মে, আগামীতেও আসতেছে, এই 27 সালেও আসতেছে যোগেন্দ্র আদিত্যনাথ। নিশ্চিত থাকেন, আমি ভারতের উত্তরপ্রদেশে অন্তত 103 মুসলমানকে ফোন করেছি যারা যোগী আদিত্যনাথকে পছন্দ করেন না। এমন আমি বলেছি, আপনি তো তাকে পছন্দ করেন না, 2027 আপনি কি মনে করেন যোগী পাশ করবে? কয় না, যোগী আসবে। আমি বললাম ভোট আপনারা তো দিবেন না? কয় আমরা তো দিবই না। মানে তারা, মানে ভারতের ওই মুসলমানরা বলছে, প্রশ্নই আসে না যোগীরে দিতে। কেন দিবে না? একদিকে হলো বিজেপি, তার উপর হলো হিন্দু, তার উপর হলো নিজে হলো গেরুয়া পোশাক পরে থাকে, আর ভোট তো দিবেই না। কিন্তু তারা প্রত্যেকেই বলেছে যে আগামীতে যোগী ক্ষমতায় আসবে মুসলমানদের ভোটে। কি বলেছে? মুসলমানদের ভোটে আসবে। কারা বলেছে? যারা যোগী আদিত্যনাথকে পছন্দ করে না, তারাই আমাকে বলেছে। আপনি এরকম নিয়ে আসেন, বরং যোগী আদিত্যনাথের বিরুদ্ধে মুসলমানরা বেশি ফালাফালি করতেছে, কোথাকুতি। সরি, হিন্দুরা, এই সপার যারা করে, কংগ্রেস যারা করে, মুসলমানেরা 90% মুসলমান চাইতেছে, 90% মুসলমান চাইতেছে যোগী আদিত্যনাথ থাকুক। যেখানে দিনের 12টার সময় মেয়েরা চলতে পারতো না রাস্তায়, যেখানে বাড়িতে গিয়ে চাঁদা দিয়ে আসতে হইতো ডাইকে নিয়ে, মানে যে চাঁদা নিবে তারা পায়ে ধরে চাঁদা দিতে হইতো। এখন সেই চাঁদাবাজ হাওয়া রাতের 12টায় উত্তরপ্রদেশে নারী ঘুরলে কারো বাবার ক্ষমতা নেই কোনো মেয়ের দিকে তাকায়। এই হলো যোগী আদিত্যনাথের অবদান। আপনি পছন্দ করেন আর না করেন, পছন্দ করাটা আলাদা বিষয়, আর সুশাসন আলাদা বিষয়। তো আমি আওয়ামী লীগকে পছন্দ করি মুক্তিযুদ্ধের পক্ষ সরকার হিসেবে, দল হিসেবে। এখন সে আওয়ামী লীগ আগামীতে ক্ষমতা এসে যদি একেবারে খারাপ কাজ করা শুরু করে, আমি তো তাকে সমর্থন করবো না, করতে পারি না। সে আইসা যদি দুর্নীতি করে, সে আইসা যদি সন্ত্রাস করে, সে আইসা যদি মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে, আমি কি আওয়ামী লীগকে সমর্থন করতে পারবো? পারবো না, পছন্দ হইলেও না। তেমনি যোগী আদিত্যনাথকে আপনি যতই পছন্দ করেন, সে আসলে যদি ধরেন আওয়ামী লীগ আসার পরে দেশে আইনের সুশাসন আসলো, জামাতারা তাকে কি গালি দিবে মনে করছেন? বরং এখন তো জামাতারাই চাইতেছে শেখ হাসিনা আসুক। বিএনপির অনেক কর্মী আমারে বলেছে তারা চাইতেছে শেখ হাসিনা আসুক। কেন বলে? কারণ তাদের পছন্দের সরকার ব্যর্থ হয়েছে, বরং তাদের অপছন্দের সরকার যা করছে তারা খুশি। বিজেপির উপর এত রাগ কেন? অভিনেতাদের এত রাগ কেন? কারণ ধুরন্ধর 3-2 আসার পরে ভারতের চলচ্চিত্রের, পুরো ভারতের চলচ্চিত্রের রাজনীতি ধূলিসাৎ হয়ে গেছে, চুরমার হয়ে গেছে। বলিউডের যে নেপটো কি বলে, আত্মীয়করণ, যেটা আত্মীয়করণ, এটা বন্ধ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আর কাজ হবে না। তারপরে কি, ভারতে যে সিনেমা বানানোর একটা ট্রেন্ড ছিল যে পাকিস্তানকে হাইলাইট করো, মুসলমানদের হাইলাইট করো, ওই ব্যবসা শেষ। এই জন্য ওই যে তো আর সিঙ্গু বাংলাতে কারা কারা দেখেন, শাবানা আজমি কে, তার বাপ কাইফি আজমি, তার স্বামীকে জাভেদ আখতার, তিনি কে, তিনি কোন পার্টি করেন, কোন দল সমর্থন করেন? প্রকাশ কারাত কে, সরি, আরে কি, আরে আরে বিখ্যাত ভারতের তেলেগুর যে ভিলেন, আমারও খুব পছন্দের অভিনেতা। যারা আসছে এখানে সব আমার পছন্দের অভিনেতা, একজন আমার অপছন্দ, এমনকি নাসিরুদ্দিন শাহ, তিনিও আমার পছন্দের নেতা। কোন পছন্দের, সরি, নেতা না, অভিনেতারা আমার পছন্দের, নেতা নয় আর আমার অভিনেতা। ওই যে বিখ্যাত, আরে ভুলে গেলাম এখন নাম, তিনি বাম রাজনীতি করেন, তামিলের ভিলেন, আমার পছন্দের একেবারে, আমার কাছে তিনি কিংবদন্তি। তিনি আসলে কি, এবং আমার খুব মোস্ট ফেভারিট একজন অভিনেতা, নায়ক সালমান খানের সাথে তার আমি বেশি পছন্দ করি। সালমান খানের সিনেমা সে ভিলেন ছিল, তাকে তার অভিনয় আমাকে, তার মানে আমি যদি কোনোদিন অভিনয় করি, তাহলে আপনি বলতে পারেন ওই তামিলের ওই ভিলেন, তাকে তাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছি আমি। খুব ভালো লাগে আর অভিনয়গুলো। এবং আরো অনেক নায়ক নায়িক আছে, তাদের 2-4, তার প্রত্যেকে, শাবানা আজমি আমার পছন্দের মানুষ, জাভেদ আখতার তো আমার মহা পছন্দের মানুষ। কিন্তু এরা কেন এখানে জুটছে? প্রত্যেকের এনজিও আছে, শাবানা আজমির এনজিও আছে। তারপরে যে ওয়াংচুক, ওই যে লাদাখের যে নেতা, সে নিজে বলেছে চায়না যদি ভারত আক্রমণ করে সে চায়নার পক্ষে থাকবে। আপনি বলেন, কেউ যদি বাংলাদেশে বলে যে বাংলাদেশকে যদি ভারত আক্রমণ করে সে ভারতের পক্ষে থাকবে, কেউ যদি বলে পাকিস্তান বাংলাদেশ আক্রমণ, পাকিস্তান, সে কি দেশদ্রোহী নয়? সে কি দেশদ্রোহী নয় কিনা বলেন? এই যে আমি শেখ ফরিদ, আমার সামনে যদি কেউ বলে যে ভারত বাংলাদেশকে আক্রমণ করলে সে ভারতের পক্ষ নেবে, আমি তো তার বিরোধিতা করবো। কিন্তু আমার তো আপনি ভারতের দালাল বলেন। তো ওয়াংচুক নিজে বলেছে যে যদি ভারতকে চাইনা আক্রমণ করে তারা পাশে নেবে। এখানে যারা মিছিল করেছে কি, আপনার মিছিলের, আচ্ছা কি এদের এদের বিরোধটা কিনে নিট, ওই যে বাংলাদেশে শুরু হয়েছিল বৈষম্য কোটা একটা বাটপারি, ঠিক ওই রকম নিট নিয়ে আন্দোলন শুরু করেছে। যখন তাদের কৃষক আন্দোলন ব্যর্থ হয়েছে,
যখন অন্যান্য সকল আন্দোলন চরমভাবে ব্যর্থ হয়েছে, খালিস্তানি আন্দোলন ব্যর্থ হয়েছে, তখন তারা কিনে আসলো নিট আনার পরে কি বলেছে? নিটের কারণ কি? প্রশ্নপত্র ফাঁস। আপনি ওইখানেই থাকেন, আপনি শিক্ষামন্ত্রী পদত্যাগ চান, ওকে, আপনি শিক্ষা ব্যবস্থার আমল। আচ্ছা, যারা যারা এই প্রশ্নপত্র ফাঁস করলো তাদের ছবি আমার কাছে আছে, আমি চাইলে আপনি দিতে পারি। তাদের বিরুদ্ধে এখানে কেন কথা বলে না? যারা প্রশ্নপত্রটা ফাঁস করছে তাদের ছবি কেন নিল না? আর পদাধিকার বলে শিক্ষামন্ত্রী অভিযোগ তারা করতেই পারে। আমি তাদের নিট আন্দোলন যদি বলেন তাহলে সেই আন্দোলনে আপনি পক্ষ নিতেই পারেন। যে কোনো পৃথিবীর সুসভ্য মানুষ নিট আন্দোলনের পক্ষে থাকবে। কেন? কারণ আপনি প্রশ্নপত্র মানে ফাঁস করা আন্দোলন করতেছেন। এটা আমিও যদি আজকে ভারতের সরকার, আমি বলতাম এদের আন্দোলন বৈধ। গণতান্ত্রিক দেশে আপনি আমার বিরুদ্ধে আন্দোলন করতে পারবেন, ওকে, বৈধ। আমি আপনার বিরোধী হইল, বৈধ, করেন। কিন্তু আপনি সেখানে কি স্লোগান দিলেন? তেরা মেরা রিশতা কি, আল্লাহ ইলা ইল্লাল্লাহ। ওইখানে ওই স্লোগান কেন? আপনি ওখানে জায়গায় স্লোগান কি দিলেন? উমর খালিদ জিন্দাবাদ কেন দিলেন? উমর খালিদ একটা জঙ্গি সন্ত্রাসী। আপনি ওর নামে কেন স্লোগান দিলেন? আপনি ওইখানে গিয়ে কি স্লোগান দিলেন? 370 ফের লায়েঙ্গে লটায়েঙ্গে। কেন 370 নিয়ে আসবেন? কাশ্মীর ওই স্লোগান কেন দিলেন আপনি? আবার সপার নেতা গিয়ে ওখানে কি স্লোগান দিলেন? আদিত্যনাথকে হটাইতে হবে। আচ্ছা, এটা তো শিক্ষামন্ত্রীর ব্যাপার, আপনি আদিত্যনাথকে হটাইতেছেন কেন? মানে আমার সাথে ঝগড়া হইলো আপনার, আমি কেন বলবো হায়দার ভাইকে হটাও? মানে আপনি আসছেন আলু পোড়া খাইতে। মানে এখানে ছাত্র রাজনীতি যদি হয়, সে আন্দোলনের প্রতি আমাদের সমর্থন থাকবে, তার অধিকারের প্রশ্নে। বা সে আন্দোলনের প্রতি যদি আমার সমর্থন নাও থাকে, তার বিরোধিতা করা গণতান্ত্রিক অধিকার, সে করবে। কিন্তু আপনি পুলিশ দাঁড়িয়ে আছে, স্প্রে মারলেন কেন? পুলিশ দেখবেন শান্ত, যে যারে পিটাইলো দেখেন কত বড় বদমাইশ। ওই যে বাংলাদেশে যা করছেন তাই, ঠিক বাংলাদেশের যে সিনেমাটা হয়েছে জুলাই সন্ত্রাসের হুবহু কাট কপি পেস্ট। কটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কটা বামপন্থী নেতা, এক মুঠো অভিনেতা অভিনেত্রী, এক মুঠো গায়ক, এক মুঠো নায়ক, এক মুঠো টিকটকার, এক টুকরো হিন্দু, এক টুকরো মুসলমান। কি সুন্দর মিল, বাংলাদেশের মতোই হবো। কিন্তু ওইখানে তো ভাই ওয়াকার নাই, তাই আপনি আন্দোলন সফল হতে পারবেন না। পুলিশ দাঁড়িয়ে আছে, যে ছাত্রকে পেটাইলো তার ছবিতে হামারা স্টুডেন্ট কো মারা, ইতনা হারামি কেসা হে, নরেন্দ্র মোদী, কত কথা। যে ব্যক্তিটা অভিযোগ করলো নাসিরুদ্দিন শাহ, যেই দিন কাসাব তাজ হোটেলে হামলা চালিয়ে শত শত ভারতীয় নাগরিক মেরে ফেললো, সেই দিন এই নাসিরুদ্দিন শাহ কি বলেছিল? সেই দিন ওই কাসাবের পক্ষে তিনি লিখেছিলেন তার যেন ফাঁসি না হয়। এই সেই নাসিরুদ্দিন শাহ, আমার প্রিয় অভিনেতা। এই সেই নাসিরুদ্দিন শাহ আসলে ইয়াদ রাখা যায়গা। কি ইয়াদ রাখবেন আপনি? আপনি কেন কাসাবের কথা ইয়াদ রাখলেন না? আপনি কেন পেহেলগাম হামলার কথা বললেন না? ইয়াদ রাখা যায়গা কেন বললেন না আপনি? কেন আপনি ভারতের এত সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে তখন কেন বলেন না ইয়াদ রাখা যায়গা? আর কয়টা বদমাইশ দেশদ্রোহী, কয়টা কয়টা বিভ্রান্ত তেলাসুরারে পিটাইছে, আপনি বললেন ইয়াদ রাখা যায়গা? আপনি তো সেই নাসিরুদ্দিন যে সারা জীবন ভারতের সুবিধা নিয়েছেন, যে সারা জীবন মুসলিম অভিনেতা হিসেবে পুরস্কার প্রাপ্ত হয়েছেন। প্রথমে হিন্দু বিয়ে করেছেন, পরে মুসলমান, আবার 2 ঘরেই বাচ্চা আছে। ঠিক আছে, 2 ঘরেই বাচ্চা আছে। আপনি এখন এসে হয়ে গেলেন কি বললেন যে ভারত আমার জন্য, ভারত অসহিষ্ণু, সারা জীবন সুবিধা নিয়ে অসহিষ্ণু হয়ে গেল ভারত, মিছিল করতেছে ইয়াদ রাখা জায়গা বলে। আপনি কি বোঝাতেছেন? আর যে ছেলেরে পিটাইলো, যার পক্ষে এত কথা, সে সরাসরি দেখলাম পুলিশের ভিডিও, দেখেন পরে টুক দেয় পিটাই দিয়েছে, ওটা দেখায়। অর্থাৎ আপনি মৌসাকে ঢিল মারলেন, ওটা দেখাইলো না। কিন্তু আপনারা যখন মৌমাছি, এই যে তোকে মৌমাছি কামড়াইছে, মৌমাছি কামড়া, কিন্তু ঢিলটা মারলোকে পুলিশের সরাসরি পেপার স্প্রে মারলো। আপনারা কেন মারলেন? পুলিশ তো কিছু করে না, তো পুলিশ চুপচাপ দাঁড়াইছিল। আবার এই বদমাইশগুলো যখন ইরানে যখন তেহরানের কসাই যখন হাজার হাজার মানুষ মেরে ফেললো, তখন বললো এটা ঠিক আছে, নরেন্দ্র মোদী একটু পিটাইছে তাতে এদের পশ্চাৎ জ্বলে যায়। ঘটনাটা কি? দাল মে তো কুছ কালা হায়। আবার একজন গায়ক আছে, কিছুদিন আগে বলছে ককরোচ পার্টিকে আমি সমর্থন করতে পারি না, আজকে হঠাৎ করে ককরোচ পার্টির সমর্থক হয়ে গেল। কারণটা কি? দাল মে কুছ কালা হায়। আর যে ককরোচ পার্টির প্রধান, সে কি ভারতের ছাত্র? সে কি ভারতীয় নাগরিক? খোঁজ নেন তো একটু। ভারতের নেতারা কোথায়? তারা কেন আন্দোলনে আসে না? আর কারা কারা গেছে? সব ফেলটু। রাহুল গান্ধী আর তো একবার তো তার বিরোধী দিল, পদই চলে গেছে নেতার। সে তার নিজের আসন আমেথিতে, তার বাপ দাদা 14 গোষ্ঠীর আসন বলা হয়, সেখানে সে ফেলটু। স্মৃতি অরুণা ইরানির কাছে সে ফেলটু। আর না, স্মৃতি ইরানির কাছে তিনি ফেল করেছেন, তার বাপ দাদার করে মার্কা মারা আসনে ফেল। মানে নিজের বাড়িতে তারা ভোট নাই, সে গেছে দিল্লি দেওয়াল করতে।
এরা কারা? এরা আর কিছুই না, নরেন্দ্র মোদী 2014 সাল থেকে ক্ষমতায়, এদের আর বরদাস্ত হইতেছে না। পাবলিক তো ভোট দেয় না, তাই এক এক দিন এক এক, কখনো কৃষক আন্দোলন, কখনো চাকরির আন্দোলন, কখনো হিন্দু মুসলমান আন্দোলন। এই সেই কংগ্রেস তো যারা বাবরের মাজারে গিয়ে ফুল দেয়, বাবরকে যায় বলে তোমাদের আমরা মনে রেখে রাম মন্দিরে যায় না। ভারতের রাজনীতিতে আপনি রাম মন্দিরকে হারিয়ে যেতে পারবেন? সৌদি আরবের রাজনীতি করে আপনি মক্কা মদিনা হারাইতে পারবেন? ধরেন মক্কা মদিনাতে ইহুদি এবং খ্রিস্টান রাজনীতি করে, সেও কি মক্কা মদিনাকে হারিয়ে যেতে পারবে? ভারতে যদি কোনো মুসলমানও রাজনীতি করে, সে রাম মন্দিরকে এড়িয়ে চলতে পারবে না, প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। কারণ আপনি ভারত আর রাম আলাদা করতে পারবেন না, ভারত রামায়ণ আলাদা করতে পারবেন না, ভারত আর রামচন্দ্র আলাদা করতে পারবেন না আপনি। তা আপনি সেটা আপনি মানবেন না, সেই দেশের সংস্কৃতি মানবেন না, আপনি যা ইচ্ছা তাই বলে যাবেন, হবে না, ওই দেশের মানুষ মানবে না। নরেন্দ্র মোদীকে যারা বিরোধিতা করার স্বার্থে বিরোধিতা করতেছে, নরেন্দ্র আরো তাদের পিত্তি চলে গেছে গেল জানেন, এদের পেট খারাপ হয়েছে কেন জানেন? এদের মাথা গরম, হাইড্রোজেন রেল চালু করে দিয়েছে, হাইড্রোজেন শক্তি দিয়ে এখন রেল, কারণ উন্নয়নের এত এত দিকে নিয়ে যাচ্ছে, উন্নয়নকে এত উপরে নিয়ে যাচ্ছে, যারা ধারে কাছে নাই। তবে উন্নয়ন করলেই ক্ষমতায় থাকা যাবে এটা আমি বলতেছি না, কারণ শেখ হাসিনা কম উন্নয়ন করে নাই, ক্ষমতায় থাকতে পারে নাই। ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে। ভারত অবশ্যই সতর্ক রয়েছে, কারণ ভারতের মানুষ এত বোকা না যেটা বাংলাদেশের মতো মানে এরকম একটা মানে দেউলিয়া রাষ্ট্র বানায় ফেলবে ভারত। ভারতের জনগণ এত বোকা না, ওইখানে কোনো ইউনুস নাই, ওইখানে কোনো ওয়াকার নাই। সুতরাং এই তথাকথিত ফাত্রামি আন্দোলন, আমি আবার বলছি তাদের অধিকার আছে মিছিল করার, আমি তাদের আন্দোলনের অধিকারের আন্দোলনের নেতার আন্দোলন করবে এই ব্যাপারে আমার কোনো কথা নাই, তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এখানে টোটালি ফাত্রামি, এদের মাথা নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে বিদেশি ফান্ড এনজিওদের দোকানদারি বন্ধ হয়ে যাচ্ছে, নরেন্দ্র মোদী এমন কিছু করতেছে, ভারতের কনভার্সন অর্থাৎ ধর্মান্তকরণ বন্ধ হয়ে যাইতেছে, পেটে গুড়াকির মিশুর হয়ে গেছে। খ্রিস্টান তো বানাইতে পারবেন না, ধর্মান্ত আরব থেকে টেক আনতে পারবেন না, মুসলমান বানাইতে পারবেন না, পেটে কি ওই যে ব্রাহ্মণ মেয়ে আনলে 50 লাখ, ক্ষত্রিয় আনলে 40 লাখ, বৈশ্য আনলে 30 লাখ, আর সাধারণ হিন্দু আনলে 10 লাখ, মেয়া বিয়া করলে লাভ জিহাদ, এগুলো তো বন্ধ হয়ে যাবে। এই জন্য এদের মাথা ব্যথা। আর এই যে নেতাদের দেখে, কে নেতা? শাবান আজমি এনজিওর নেতা, এনজিওর মালিক, ওয়াংচুক এনজিওর মালিক, কে এনজিওর মালিক? অরুন্ধতী রায় এনজিওর মালিক, সব এনজিওর মালিক ওইখানে গিয়ে হাজির। তো সরকার ওই এনজিওর মালিকদের টাকা আসা বন্ধ করছে। বন্ধ করছে মানে সরকারের খাতায় আগে আসবে, অর্থাৎ আপনি আমার টাকা দিবেন, রাশেদ সাহেব বললো টাকাটা আমার ওইখানে হয়ে আসতে হবে, আমি জানবো যে ফরিদের কাছে কত টাকা গেল। এই জন্য তার মাথা খারাপ, কারণ টাকা যত আসে আইসে তো ভারতকে অস্থিতিশীল করবে। যেমন বাংলাদেশে কত টাকা ঢুকেছে মধ্যপ্রাচ্য থেকে, ইউরোপ আমেরিকা থেকে, এটা তো সরকার পতনের জন্য, আমরা তো বলি 29 মিলিয়ন, মিলিয়ন না, 29 বিলিয়ন ডলার খরচ করেছে এই সরকার পতনের জন্য শেখ হাসিনা সরকার। তো ভারতে তো আরো বেশি লাগবে, এই টাকাগুলো তো এনজিওর মাধ্যমে আসবে। এগুলো বন্ধ। একজনের কাছে 26টা কার্ড পাওয়া গেছে, 26টা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড পাওয়া। আচ্ছা, একটা মানুষের 26টা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিভাবে হয় আমার বুঝাই বলেন, আমাকে বুঝিয়ে বলেন। আপনার কি 26টা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড দরকার? বলেন হায়দার ভাই, আপনি তো ইউরোপে থাকেন, একটা মানুষের 26টা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কি কাছে তার পকেটে থাকলো, এতগুলো সে কেন ইউজ করে, হোয়াই? এমনি তো মনে করেন ওগুলো সব বৈধ, তারপর আপনি সন্দেহ করবেন না তারে? সন্দেহ করবেন কিনা? আরেক দিকে হইলো, নরেন্দ্র মোদী যদি ক্ষমতায় থাকে তাহলে ভারতের মানুষ জাতীয়তাবাদী হয়ে উঠছে। মনে রাখবেন, জাতীয়তাবাদ যারা সাম্রাজ্যবাদী তাদের জন্য ঝুঁকি। কারণ জাতীয়তাবাদ যদি মানুষের মধ্যে স্প্রেড করে, আমিও জাতীয়তাবাদের পক্ষে না, কিন্তু জাতীয়তাবাদ যদি স্প্রেড করে তাহলে সাম্রাজ্যবাদীরা সেখানে সহজে ঢুকতে পারে না, যখন ভিতরে জাতীয়তাবাদী চেতনা জাগবে। জাতীয়তাবাদী চেতনা জেগেছিল বলেই তো ব্রিটিশদের তাড়াইতে পারছিল। তো জাতীয়তাবাদী চেতনা এই আরএসএস এবং বিজেপি হিন্দুদের মধ্যে, এমনকি মুসলমানদের মধ্যে জাতীয়তাবাদী চেতনাটাকে আপনার রেইজ করছে, এটা তাদের জন্য বিপজ্জনক। আর ভারত কিছু চুক্তি করে না, এটা তাদের মাথা খারাপ। ভারত উন্নয়ন করতেছে, এটা তাদের জন্য মাথা খারাপ। এইভাবে যদি ভারত উঠতে থাকে, পৃথিবীর 3য় নম্বর দেশ হয়ে গেছে অর্থনীতিতে, এটা যদি এখন 2 আসে, 1 আসে, তো মাথা খারাপ। সেই জন্য এখন ভারতকে কমজোর করো, ভারতকে ভাঙো। কারণ ভারত যদি টিকে থাকে, পাকিস্তান 5 ভাগ হবে, আরো 2-3টা দেশ ভেঙে যেতে পারে, এমনকি আরো বড় বড় দেশও ভাঙতে, ছোট ছোট সামাদার গেলি সেটা খাবে, ছোট কয়েকটা দেশ ভেঙে যাবে, আর বড় একটা দেশও ভেঙে যেতে পারে যদি ভারত রাইজ করে। এই জন্য তাদের মাথা খারাপ। মাথা খারাপটা ওইখানে, কারণ এদের মাথা খারাপ হয়ে গেছে, বেলুচিস্তান ভেঙে যাচ্ছে, পেয়ারা পাকিস্তান, এদের কষ্ট। তারপরে বাংলাদেশে শেখ হাসিনা ফিরে আসতেছে, এই খবরে আরো তাদের মাথা নষ্ট। সেই জন্য তারা এখন চিন্তা করতেছে যে নরেন্দ্র মোদী হটাও। কিন্তু নরেন্দ্র মোদীকে হটাইলেও কাজ হবে না। ধরে নিলাম কমরেড মঈনুদ্দিন খান বাদলের ভাষায়, ধরে নিলাম নরেন্দ্র মোদী হটিয়ে গেল, কি হইলো তাতে? 5 বছর রাখবেন পিছনে, 5 বছর বিরুদ্ধে সরাই রাখবেন, 10 বছর, তারপরে কই যাবেন? এই আগামীর ভারত কিন্তু বিজেপির হাতে, আপনি নিশ্চিত থাকেন।
বামপন্থী 29 সালে ভারতের বামপন্থী নীল গায়েব হয়ে যাবে, ঠিক যেমন বাংলাদেশের বামপন্থী 2005 সালে পরে -29-এ 2024 সালের পরে এই তথাকথিত জুলাই সন্ত্রাসের ফাত্রামি আন্দোলনের পরে এটা মাইনাসে চলে গেছে, এখন -29 আছে। তেমনি ভারতে 29 সালে দেখবেন এগুলো চলে যাবে। ইভেন অবশ্যই বিজেপি সরকার একসময় পতন ঘটবে, ন্যাচারালি ভোটের মাধ্যমেই ঘটবে, আপনি তো জোর করে নিতে পারবেন না, কারণ এখানে তো ওয়াকার পাবেন না, এসে বলবে যে এই নরেন্দ্র মোদী তুমি ভাগো, ভাই নরেন্দ্র মোদী তোমারে ধরলাম, এইভাবে তো ভারতের কোনো সেনাপতি পারবে না, কারণ ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠিত, ওইখানে আপনি ফাতরামি করতে পারবেন না। আর ভারত যদি না ভাঙে তাহলে কয়েকটা দেশ ভেঙে যাবে, এই ভয়ে তারা ভারত ভাঙার চেষ্টা করতেছে। যদি কোনো কারণে সফল হয় তাহলে হিন্দুরা সবচেয়ে বেশি বিপদে পড়বে। এই দেশে যদি নরেন্দ্র মোদী সরকার না থাকে, হিন্দুরা সবচেয়ে বেশি বিপদে পড়বে ভারতে, তার চেয়ে বেশি বিপদে পড়বে খুদ ভারত ভেঙে যাবে। বিজেপি সরকার ক্ষমতায় না থাকলে এই ভারত টিকবে না, ভারত ভেঙে খান খান হয়ে যাবে। সেই জন্যই এত এর পিছনে লেগে গেছে। এই জন্য কলকাতায় মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানালে জামাতের টাকা যায়, কলকাতায় মুর্শিদাবাদে মসজিদ বানাইলে বাবরি তথাকথিত সমকামী বাবরি মসজিদ, সমকামী নামে মসজিদ, লজ্জাও নাই মুসলমানদের একটা সমকামী, তাও কি আত্মস্বীকৃত, এমন না যে আমি দুর্নাম করতেছি রাশেদ ভাইয়ের নামে, রাশেদ ভাই নিজে বই লেখছে তিনি সমকামী, তিনি লিখে গেছেন বাবুরিকে দেখলে তার মাথায় হুঁশ থাকতো না, তার তার পুরো হেরেম খানায় হাজার হাজার হিন্দু নারী পার্সি নারী জৈন নারী রাখার পরেও সুন্দরী তারপরেও বাবরের ওই বাবরি নামের এক ছেলের কথা মনে হইতো, পাগল হয়ে যাইতো। সেই বাবর নামে মুসলমানদের লজ্জাও নাই ভারতের মুসলমানের, অন্তত বাবরি মসজিদের বদলে অন্য নাম দিত, লজ্জা নাই এদের একটা সমকামী নামে মসজিদ বানায়। ইতিহাস তো পড়ে না, গাধারা তো ইতিহাস পড়ে না, পড়তে চায় না। তো যেটা বললাম যে বাংলাদেশ থেকে টাকা যায়, তুরস্ক থেকে টাকা যায়, তো ভারত তো টের পেয়েছে, সরকার টের পেয়েছে, তাই এদের একটু টাইট দিছে, টাইট দেওয়ার পর এরা পাগল হয়ে গেছে, और পাগল হয়ে যায়গা, और পাগল হয়ে যায়গা। তবে ভারতের হিন্দুদের বলি, এবং ভারতীয় সবচেয়ে বড় কথা, ভারতীয় সংস্কৃতি বিপদে পড়বে। এই বিজেপি সরকার যদি না টিকে, এখন বলবেন বিজেপি সরকার যে আমার পছন্দের, তাও কিন্তু না। কিন্তু যে যে দল আপনার সংস্কৃতি সভ্যতা ভাষা রক্ষা করবে, আপনি তো তার পক্ষে থাকবেন। এমন কি ভারতের বিজেপি সরকার না থাকলে বাংলা সংস্কৃতি বাংলা ভাষা খতরেমে পড়ে যাবে। আমি লিখে দিলাম এই কথা, অনেকে বলবে এটা কি করে সম্ভব, দিল্লিতে বিজেপি সরকার থাকবে না, বাংলাদেশের ভাষা কিভাবে কথা, জি বাংলাদেশেরও কলকাতায়ও থাকবে না, বাংলাদেশেরও বাংলা ভাষা সাহিত্য সংস্কৃতি খতরেমে পড়বে, বিপদে পড়ে যাবে। আর ভারত তো বিপদে পড়বেই, তবে এরা সফল হবে না। কারণ হচ্ছে শুনেন, ওটা ওটা ভারত, বাংলাদেশ না, আপনি চাইলেই ওখানে নামাইতে পারবেন না, এত সস্তা, অত নালিয়া দেশের না। তবে এরা যারা করতেছে, এরা আন্দোলন করে আসলে 2029 সালে নরেন্দ্র মোদীর কমপক্ষে 20 থেকে 25টা সিট বৃদ্ধি করে দেবে। জি ধন্যবাদ, আমি একাই অনেক লম্বা কথা বললাম। এবার আমি আমাদের পিনাকি, মহামান্য চিঙ্গুমা পিনাকি ও মহামান্য আদম ব্যাপারী ইউনুসের প্রতিবেশী হায়দার ভাইয়ের গল্প শুনুন। জি কি ফরিদ ভাইয়ের কথা দর্শক খুব মনোযোগ সহকারে শুনছিল, রেসপন্স করছিল, সে কারণে আমি আসলে থামাতে চাইনি। সে কারণে আপনার ভাগের সময়টা একটু বেশি চলে গেছে, এজন্য আমরা দুঃখিত। আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে আসি। আমরা গতকালকে বিষয়টা নিয়ে আলোচনা এক দফা করেছিলাম, রাশেদ হায়দার ভাই ওনার মতো করে করেছে। তবে আজকে রাশেদ হায়দার ভাইকে আমি এ বিষয়ে আলোচনা চাইবো না, আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে বাংলাদেশে এই দিল্লির এই আন্দোলন নিয়ে খুব হই হই রই রই অবস্থা একটা মহলের ভেতরে। আমি দেখলাম আমাদের এনসিপির নেতা, বর্তমানে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ, তিনি যে কমেন্ট করেছেন, ওনার কমেন্টটা ঠিক এই রকম: মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনা তাকে নিয়েই দেশে ফিরবে, মানে কটাক্ষ করে সেটা বলেছে। এক ঢিলে সে দুই পাখি মেরেছে, একদিকে নরেন্দ্র মোদীকে পালানোর কথা বলে দিয়েছে, আরেকদিকে শেখ হাসিনাকে ওই যে দেশে আসার বিষয়টাকে খোঁচা দিয়েছে। ফটো কার্ড দেখালাম, একটা হলো হাসনাত আব্দুল্লাহকে কোট করেছে ইত্তেফাক, বাংলাদেশের সবচেয়ে প্রাচীন গণমাধ্যম, আর দিলাম বাংলা ট্রিবিউনকে, খুবই জনপ্রিয়। এ দুটো এই যে বাংলা সোশ্যাল মিডিয়ার কথা তো আর বললামই না, সেখানে নানা ধরনের ভিডিও নানা দিক থেকে এনে কাটছাট করে ব্যাপক একটা জোয়ার তোলা হচ্ছে। আজ সকালে একটা প্রচার হুট করে ছড়িয়ে পড়েছে, নরেন্দ্র মোদী নেপালে পালিয়ে গেছে। মানে
এই ধরনের জাস্ট এই ধরনের গুজব, এই যে বাংলাদেশের ঢালপালা মেলছে কেন? রাশেদ সাহেব, আমাদের এত ইন্টারেস্ট কি? ভারতে কে এলো, কে গেল, কে ক্ষমতায় বসলো, আমরা কাউকে নামাবো না, কাউকে উঠাবো না। আমরা সেখানে কি ঘটছে সেটা নিয়ে শুধু আলোচনা করতে পারি, কিন্তু একটা পক্ষ কি কেন এটা করছে? রাশেদ হায়দার। ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ শেখ ফরিদ ভাই, আমাদের গুরু। কালকে আসেন নাই, দর্শক আপনার কথা শুনতে পায় নাই, তাই আমাদের কথাও খুব একটা বেশি দর্শক পছন্দ করে নাই। আপনি থাকলে তবু আমাদের গুলো চইলা যায়। তো দর্শক শ্রোতা মনে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। মানে একটা কথা আছে বাংলাদেশের, যে ওই যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এটা কথা আছে। আর যেমন ওই যে ফরিদ ভাই কিছুক্ষণ আগে অনেক কথা বলতেছিলেন, তো ওই এক লোকের নাকি 26টা না 30টা ব্যাংক কার্ড আছে। তো এটা ধরেন আমরা যখন প্রথম এই ইউরোপে আসলাম, তখন দেখলাম যে ব্যাংক কার্ড করা যায় খুবই সহজ, কিন্তু 7 করে মাসিক চার্জ দিতে হয়, যেটা বাংলাদেশও আছে, ব্যাংক কার্ড করলেই টাকা দিতে এসে সব দেশে। একটা দুইটার বেশি করতাম না, তখন তো বুঝতাম না। এরপরে যারা দেখছি যে আমাদের সমসাময়িক লন্ডনে আসছে, তারা দেখছি যে ভাই কার্ড এতগুলো মানে 50 ব্যাংকের কার্ড, কারণ এখানে কার্ড করতে পারবেন ফ্রি, কোনো পয়সা দিতে হবে না। এরপরে দেখলাম 6 মাস পরে কার্ড সব বাতিল করে। কেন রে ভাই, কেন বাতিল করে? এত কার্ড, এত সহজ কার্ড, কার্ড তো রাখে একটা ওজন। বাইরে যে কোনো জায়গায় গেলে তোর কাছে ব্যাংক আছে 30টারই 6 মাসের স্টেটমেন্ট দিবি। এত স্টেটমেন্ট বাইক থেকে পাগল হয়ে যায় ভাই, কোডও মনে থাকে না। তো ওই যে ভারতীয় যার কথা বললো 26টা কার্ড, ওই বেটা কি কারণে এত কার্ড, এটা হচ্ছে কাহিনী। আর এখন আপনি যেটা বললেন, আমাদের যে 2 পত্রিকার কথা বললেন আর কি, একটা কথা আপনারা সবাই জানেন না, যে ইরানে মাস ডিস্ট্রাকটিভ উইপেন ছিল এবং আপনার ছিল পারমাণবিক বোমাও ছিল, এরকম একটা খবর করছিল না তখন সারা আন্তর্জাতিক মিডিয়া, আমেরিকা থেকে এটা ছড়ছিল। কিন্তু ওই সময় আমেরিকাতে যে টুইন টাওয়ারে হামলা করবে, এটা কিন্তু আমেরিকান পত্রিকা আলাদা জানতোই না। মানে তাদের পাশার নিচে যে বোমা রাখা আছে এইটাই তারা জানতো না, কিন্তু সারা পৃথিবীর কোথায় কোথায় বোমা আছে সব জানতো। তো বাংলাদেশের পত্রপত্রিকার অবস্থা, এরা নিজের দেশে কি ঘটতেছে বা কি ঘটতে চলিতেছে তার কোনো খবর নাই, কিন্তু ওনারা ভারতের খবর সব আগেই পাওয়া যায়, হোক না হোক, লাগুক না লাগুক এই খবর পাইব। ওই যে ফরিদ ভাই একটা কথা বললো না, যে 29 সালে ভারতের নির্বাচন, 75 বছর স্বাধীন হয়েছে এই দেশ ভারতবর্ষ, কত আন্দোলন গেল। আরে সবচেয়ে হার্ড হিটেড আন্দোলন ছিল ইন্দিরা গান্ধীর সময়, এমনকি উনি